একদিকে ভারত, আরেকদিকে চীন, মাঝখানে বাংলাদেশ। তো এই দুইটা বড় শক্তির মধ্যে দেশটি কিভাবে নিজেদের পথটা তৈরি করে নিচ্ছে? আসুন এই জটিল ভূ-রাজনৈতিক ভারসাম্যের খেলাটা একটু কাছ থেকে দেখা যাক। এটাই সে মিলিয়ন ডলারের প্রশ্ন, তাই না? যখন দুই পাশে দুইটা শক্তিশালী প্রতিবেশী আর তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, তখন কিভাবে নিজের স্বার্থটা দেখবেন? এটাই কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এখানে কিন্তু একটা ভুল চাল দেওয়ার কোনো অপশনই নেই। তো চলুন দেখি এই ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ কতটা দক্ষতার সাথে তার ঘুঁটি চালছে। যে কোনো দেশের সার্বভৌমত্বের জন্যে তার মিলিটারি পাওয়ার কিন্তু অনেক জরুরি। তো চলুন সবার আগে দেখি বাংলাদেশ এই রিস্কি অস্ত্রের দৌড়ে কিভাবে নিজেদের পজিশন ধরে রেখেছে। মানে ভাবা যায়, বাংলাদেশের মোট সামরিক সরঞ্জামের প্রায় ৭২% আসে চীন থেকে। এখন প্রশ্ন হলো কেন? তবে এই হিসাবটা বেশ মজার। দেখুন, একদিকে চীন বাংলাদেশকে দিচ্ছে মডার্ন ফাইটার জেট, সাবমেরিন, কিন্তু অন্যদিকে ভারতের সামরিক শক্তি এত বিশাল, মানে তার পাশে এই কেনাকাটাটা অনেকটা সাগরের বুকে এক ফোঁটা জলের মতো। তাহলে বাংলাদেশের আসল উদ্দেশ্যটা কি? তাহলে ব্যাপারটা এখন পরিষ্কার, তাই না? বাংলাদেশের লক্ষ্য কিন্তু ভারতকে সামরিকভাবে চ্যালেঞ্জ করা না। আসল উদ্দেশ্য হলো একটা সিগন্যাল দেওয়া যে দেখুন, আমরা আমাদের জলসীমা এবং সম্পদ রক্ষা করতে পারি। এটা একটা লিমিটেড কিন্তু খুব কার্যকর একটা প্রতিরোধ ব্যবস্থা। এই কথাটা চীনের পলিসিকে একদম পরিষ্কার করে দেয়। ওরা আপনাকে টেকনোলজি দেবে, জ্ঞান দেবে, টাকা দেবে, কিন্তু আপনার হয়ে যুদ্ধ করতে আসবে না। আর ঠিক এই কারণে বাংলাদেশ তার নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক করার একটা সুযোগ পেয়ে যায়। আচ্ছা, মিলিটারি পাওয়ারের পর এবার আসা যাক অর্থনীতির কথায়। আর এখানেই চীনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা ওঠে, সেই বিখ্যাত ডেপ্ট ট্র্যাপ বা ঋণের ফাঁদ। চলুন দেখি এই ধারণার পেছনে আসলে সত্যিটা কতটুকু। এই প্রশ্নটা তো এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ কি সত্যিই চীনের ঋণের জালে জড়িয়ে পড়ছে? আচ্ছা, অনুমানের উপর না গিয়ে চলুন সরাসরি ডেটা দেখি, পরিসংখ্যান কি বলছে। কিন্তু পরিসংখ্যান তো একদম অন্য একটা গল্প বলছে। শুনলে অবাক হবেন যে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক আর জাপান। চীনের ঋণের পরিমাণ মোট ঋণের মাত্র ৬% মতো। তাহলে ঋণের ফাঁদ তত্ত্বটা এখানে এসে একটু দুর্বল হয়ে পড়ছে, তাই না? শুধু তাই না, ঋণের শর্তগুলো দেখলেও কিন্তু একই ছবিটা দেখা যায়। হ্যাঁ, মানছি চীনের সুদের হার কিছুটা বেশি, কিন্তু এটা অস্বাভাবিক কিছু না। বরং জাপান সবচেয়ে সহজ শর্তে লোন দিচ্ছে। সুতরাং শুধু চীনের দিকে আঙুল তোলাটা হয়তো ঠিক হচ্ছে না। দেখুন, ঋণের ফাঁদের কথা উঠলেই সবাই শ্রীলঙ্কার উদাহরণ টেনে আনে, কিন্তু পর্দার পিছনের আসল গল্পটা কিন্তু একদমই অন্যরকম ছিল। এটা কোনো বিদেশি ষড়যন্ত্রের ফল ছিল না। শ্রীলঙ্কার অর্থনীতি আসলে ডুবেছিল তাদের নিজেদেরই কিছু মারাত্মক ভুল সিদ্ধান্তের কারণে। যেমন ধরুন, ভুল সময়ে বিশাল ট্যাক্স কাট, অলাভজনক প্রকল্পে প্রচুর টাকা ঢালা, আর তার ওপর মহামারীতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধসে পড়া। এই সবই ছিল মূল কারণ। চীনের ঋণটা ছিল সমস্যার একটা ছোট অংশ, পুরোটা নয়। আচ্ছা, এই টাকা পয়সার খেলার চেয়েও কিন্তু পর্দার আড়ালে চলছে আরও এক গভীর খেলা। এটা হলো গোয়েন্দা সংস্থাগুলোর নীরব যুদ্ধ, যা বাংলাদেশের মাটিতেই হচ্ছে। এই খেলায় দুই প্রধান প্লেয়ারের খেলার স্টাইল কিন্তু একদম আলাদা। ভারতের কাজ করে অনেকটা ওপেনলি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ব্যবহার করে। অন্যদিকে চীনের এমএসএস হল একটা সাইলেন্ট কিলারের মতো, যারা ব্যবসার আড়ালে তাদের আসল কাজটা করে। বলা হয় এমএসএস বিশ্বের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে গোপনীয় একটা ইন্টেলিজেন্স এজেন্সি। তাদের মূল টার্গেট হল টেকনোলজি আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করা। আর ধারণা করা হয় বাংলাদেশে চীনের প্রত্যেকটা বড় প্রজেক্টে, সেটা পোর্ট হোক বা টেলিকম, তাদের একটা অদৃশ্য উপস্থিতি আছে। তো সামরিক, অর্থনৈতিক এবং গোয়েন্দা, এই সব কিছুর উপরেই কিন্তু রয়েছে রাজনীতি। চলুন এবার দেখি এই লং টার্ম পলিটিক্যাল গেমে বাংলাদেশ আর অন্য শক্তিধর দেশগুলো কিভাবে তাদের চাল দিচ্ছে। দেখুন, ভারত আর চীনের রাজনৈতিক কৌশলের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার। ভারত তার সব বাজি রাখছে শুধু একটা নির্দিষ্ট দলের ওপর।
অন্যদিকে চীন যেন একটা বাগানের প্রত্যেকটা গাছেই জল দিচ্ছে, কারণ তারা জানে না ভবিষ্যতে কোন গাছটা ফল দেবে। চীনের এই সবার সাথে বন্ধুত্বের নীতিটা বেশ ইন্টারেস্টিং। তারা যেমন সরকারি দলের সাথে বৈঠক করছে, ঠিক তেমনি প্রধান বিরোধী দল বা এমনকি ছোট দলগুলোর সাথেও যোগাযোগ রাখছে। তারা কাউকে হাতছাড়া করতে চায় না। এর পেছনের লক্ষ্যটা কিন্তু খুবই সিম্পল। বাংলাদেশে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন, চীনের অর্থনৈতিক স্বার্থ যেন ঠিকঠাক থাকে। এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, যেখানে রিস্কটা অনেক কম। তো সব মিলিয়ে বাংলাদেশ যেন এক দক্ষ ঘুড়িচালক। একদিকে ভারত, অন্যদিকে চীন, আমেরিকা, সবাই সুতো ধরে টানছে। কিন্তু বাংলাদেশ খুব দক্ষতার সাথে সেই টানের মধ্যে একটা ব্যালেন্স করে নিজের সার্বভৌমত্বের ঘুড়িটাকে আকাশে উড়িয়ে রাখছে। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, শক্তিশালী সব দেশের এই পৃথিবীতে দড়ির ওপরের এই খেলা আর কতদিন চালিয়ে যাওয়া সম্ভব? বাংলাদেশের এই ঝুঁকিপূর্ণ কিন্তু চতুর কৌশলটা কি দীর্ঘমেয়াদে টিকবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।